খেলার সময় শিরোনামগুলো দেখে নেব। ক্যারিয়ারের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচে সতীর্থদের গার্ড অব অনার পেলেন ইমরুল কায়েস। বিদায় বেলায় সাকিব, তামিম ও হাথুরু সিংহের প্রশংসা। ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাথুরু সিং আমি আবারও বলছি যে টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো করছিলেন। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি, হার্ট ও লিভার জটিলতায়। ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। আব্বা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিতে। পিন্টু ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল ফুটবল ফেডারেশনে গিয়ে কিছু কাজ করার, কিন্তু নবীন প্রজন্ম তাকে সেই সুযোগ দেয়নি এবং তার জন্য কিন্তু পিন্টু ভাই লস করেনি, লস করেছে দেশের ফুটবল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ পাকিস্তানের। প্রতিবেশী দেশে খেলতে ভারতের আপত্তির সুস্পষ্ট ব্যাখ্যা চায় পিসিবি। আবারও আলোচনার ডাক। এবং রোনালদোকে বিশ্রামে রেখে নেশনস লিগের রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল। স্পেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অবশেষে ইতি টানলেন ইমরুল কায়েস। লঙ্গার ভার্সনকে বিদায় জানিয়ে আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাদা বলের ক্রিকেট। 17 বছরের ক্যারিয়ারে সাকিবকে সেরা অধিনায়ক, তামিমকে সেরা ওপেনার আর হাথুরু সিংহকে আখ্যায়িত করেছেন সেরা কোচ হিসেবে। খেলার পাট চুকিয়ে টাইগার ক্রিকেটে অবদান রাখতে চান কোচ হিসেবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 138 ম্যাচ খেলা ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে বিদায় নেয়ার রীতি নেই বললেই চলে, সেখানে ব্যতিক্রম ইমরুল কায়েস। বিসিবিও ভিন্ন পথে হেঁটে বিদায়ী সংবর্ধনা জানালো বাঁহাতি ওপেনারকে। ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও দেশের ক্রিকেটে ইমরুলের অবদান অস্বীকারের সুযোগ নেই। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগার ক্রিকেটের যেমন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তেমনি দেখেছেনও খুব কাছ থেকে। সেই দেখার চোখে শেষ বেলায় স্মৃতিচারণ ইমরুলের। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাথুরু সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো করছিলেন। ফার্স্ট ক্লাসে 138 ম্যাচ, প্রায় 8000 রান আর 20 সেঞ্চুরি। লম্বা জার্নির ক্লান্তিটা নিজেই বুঝতে পারলেন। লঙ্গার ফরম্যাটে বিদায় জানিয়ে ইমরুল নিজের শেষটায় শতভাগ দিতে চান হোয়াইট বল ক্রিকেটে। আর 22 গজের পথচলা থামলে কোচ হিসেবে নতুনভাবে টাইগার ক্রিকেটে ভূমিকা রাখার লক্ষ্য। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছেন সতীর্থরাও। ওই হোম আপ ক্রিকেটে বাঁহাতি ওপেনারকে ঘোরানো হয় কাঁধে চাপিয়ে। অনাড়ম্বর সংবর্ধনায় বিসিবিও কৃতজ্ঞতা জানালো এই ক্রিকেটারকে। অজস্র আক্ষেপ থাকলেও নিজেকে ভাগ্যবান তো ভাবতেই পারেন ইমরুল কায়েস। দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় বিদায় নেয়ার সৌভাগ্যই বা কজনের হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবুধাবি টি10 লিগ দিয়ে প্রায় 2 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত হচ্ছেন তিনি। ম্যাচ ফিটনেসের জন্য জিমে ঘাম ঝরাচ্ছেন টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার মাঝে এই ফ্র্যাঞ্চাইজি আসরে দুটি ছড়াতে চান সাকিব। মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল, মাই অ্যাটিটিউড। ইউ লাভ মি অর হেট মি, আই ডোন্ট কেয়ার, বাট ডোন্ট প্লে উইথ মি। আবুধাবিতে ঘাম ঝরাচ্ছেন সাকিব আল হাসান। জিমে কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। ম্যাচ ফিটনেস ফিরে পেতে চেষ্টার কমতি নেই। 21 নভেম্বর শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। এই ফ্র্যাঞ্চাইজি আসর দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক জিম সেশনের ফুটেজ আর ছবি পোস্ট করছে তার দল বাংলা টাইগার্স। টাইগার অলরাউন্ডারও বেশ রোমাঞ্চিত। এই ইভেন্ট তার জন্য বিরাট চ্যালেঞ্জের। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন, ইচ্ছা ছিল তেমনই, কিন্তু অপূর্ণ থেকে গেছে সেই ইচ্ছা। প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে তার অন্তর্ভুক্তি ইস্যুতে সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে টানা কয়েকদিন মিরপুর স্টেডিয়াম এলাকা ছিল উত্তপ্ত। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে থাকা সাকিব আল হাসানকে থামতে হয় সংযুক্ত আরব আমিরাতে। পরে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সেখান থেকেই ফিরে যান।
প্লেইং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন সাকিব। সার্বিক পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটার বোর্ডকে অনুরোধ করেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে না রাখতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজেও এই অলরাউন্ডারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন ছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। তবে বর্তমান প্রেক্ষাপটে ন্যাশনাল টিমে তার ফেরার পথটা দিনকে দিন আরও কঠিন হয়ে উঠছে। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিং থেকেই বাদ দিয়েছে আইসিসি। কোনো পর্যায়েই সাম্প্রতিক পারফরম্যান্স হয়নি আশানুরূপ। কানপুর টেস্টের প্রায় 2 মাস পর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে যাচ্ছেন সাকিব। 6 দলের লড়াইয়ে ব্যাটে বলে দুটি ছড়াতে তৈরি হচ্ছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বাংলা টাইগার্সকে প্রথমবারের মতো আবুধাবি টি-10-এর শিরোপা জেতানোর চ্যালেঞ্জও উতরে যেতে চান টাইগারদের সাবেক ক্যাপ্টেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। চূড়ান্ত হয়েছে এনসিএল টি-20 টুর্নামেন্টের ফরম্যাট ও সূচি। আগামী 11 ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে, আর প্লে অফ সহ ফাইনালের ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেট। ঘরোয়া এই টুর্নামেন্টকে জাঁকজমকপূর্ণ করতে ফ্লাডলাইটের আলোতে ফাইনাল আয়োজনের কথা চলছে। প্রায় 1.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20। সবশেষ 2010 সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে 6 দল নিয়ে এনসিএল টি-20 টুর্নামেন্ট হয়েছিল, যেখানে খেলেছিলেন বিদেশি ক্রিকেটাররাও। ঢাকার মাঠ মাতিয়েছিলেন শোয়েব আখতারের মতো তারকা। তবে এবার আসর হবে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে। এবারের এনসিএল গুরুত্ব পাচ্ছে 2টি কারণে। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। মাঠে যার খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। সেই সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আরও একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তারা। টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। 8 দলের আসর শেষ হবে বিপিএল এর ঠিক 1 সপ্তাহ আগে। এখনো ফিক্সচার ঠিক না হলেও 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে আসর, যেখানে প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুরুতে চট্টগ্রামের নাম শোনা গেলেও 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি টুর্নামেন্ট কমিটি। 2 মাঠে দিনে 2টি করে মোট 4টি ম্যাচ হবে প্রতিদিন। 19 ডিসেম্বরের মধ্যে সিলেট লিগ পর্ব শেষ করে এনসিএল টি-20 ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেবিলের শীর্ষ 4 দল নিয়ে প্লে অফ হবে বিপিএল এর আদলে। 21 ও 22 ডিসেম্বর হবে 2টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর। এরপর 24 ডিসেম্বর মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ইস্যুতে ভারতকে বেশি প্রাধান্য দেয়ায় আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে খোঁচা দিয়ে স্মরণ করিয়েছেন তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক। সব দেশ পাকিস্তানে যেতে পারলে ভারত কেন আসতে পারবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টিম ইন্ডিয়ার কোনো কিছুতে আপত্তি থাকলে আলোচনা করে সেটা সমাধান করা যাবে বলে বিশ্বাস নকভির। এছাড়া কিছুটা ঝুঁকি থাকলেও এখনও পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ইতিবাচক পিসিবি। অংশগ্রহণকারী অন্য দেশগুলো পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না? আইসিসির কাছে এই প্রশ্নটা হয়তো পুরো ক্রিকেট বিশ্বেরই। কিন্তু বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যেন বিসিসিআইয়ের কথা মতো চলে। তারা যা বলবে সেটাতেই সম্মতি থাকে আইসিসির। এশিয়া কাপের নাটকীয়তার কথা মনে আছে নিশ্চয়ই। তবে রজার বিনি আর রাজীব শুক্লার পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশায় বুক বেঁধেছিল পিসিবি। কিন্তু যখনই পাকিস্তান নিজ দেশে সেরা 8 দলের লড়াই আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, ঠিক তখনই বেঁকে বসেছে ভারত। আবারও সামনে এনেছে সরকারের বাধা ও নিরাপত্তা ঝুঁকি। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে মনে হবে আইসিসি হয়তো ভারতকেই সমর্থন করছে, আর সেটা নিয়েই ক্ষুব্ধ পিসিবি। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের
পাকিস্তানের স্বপ্ন দেখছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আমি মনে করি আইসিসিকে তাদের ক্ষমতা নিয়ে ভাবা উচিত। তারা শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমাদের কাছে এখনো টুর্নামেন্ট বাতিলের কোনো চিঠি আসেনি, তবে কিছুটা ঝুঁকিতে আছি। দেখুন, আমি বিশ্বাস করি স্পোর্টস আলাদা একটা বিষয়, এর মধ্যে কোনো দেশের দ্বন্দ্বের ইস্যু আসে না। আমি এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আশাবাদী। কমাস আগে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডও টেস্ট সিরিজ খেলেছে দেশটিতে। এর আগে নিউজিল্যান্ডও সফর করেছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি নেই কোনো দেশের। তাহলে ভারতের সমস্যা কোথায়? প্রশ্ন নাকবির। तमाम टीमें जो चैंपियंस ट्रॉफी के लिए क्वालिफाई की हैं सब आने को तैयार हैं। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের যেসব দলগুলো কোয়ালিফাই করেছে তাদের পাকিস্তানে আসতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু ভারতের। ভারতকে এখনো বলছি, যদি কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমি মনে করি কথা বললে সবকিছুর সমাধান করা যাবে, তাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে ম্যাচ ভেন্যুর সংস্কার কাজ। সব ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ করা হবে সূচি। তার আগে সব জটিলতা কেটে যাবে বলে বিশ্বাস মহসিন নাকবির। তবে তা না হলে যত যাই হোক, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না পাকিস্তান। এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন নাকবি। পাকিস্তান সরকারও এ প্রস্তাব কিছুতেই মানবে না বলে জানান পিসিবি চেয়ারম্যান। তামিম হোসেন, সময় সংবাদ। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জেসন গিলস্পিকে সরিয়ে সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে একটি বিবৃতি দেয় পিসিবি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন বিষয় পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। পাকিস্তান ক্রিকেট বোর্ডে নাটক কোনোভাবেই থামছে না। বিতর্কিত সিদ্ধান্ত আর পিসিবি যেন একে অপরের পরিপূরক। কখনো বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব, কখনো বোর্ড কর্তাদের মধ্যে ঝামেলা, হরহামেশাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত। প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে খবরের শিরোনামে থাকে পিসিবি। এবার কোচ পরিবর্তন ইস্যুতে সরগরম পাকিস্তান ক্রিকেট। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল মেন ইন গ্রিন। পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। যদিও পিসিবি নির্বাচকের দায়িত্বে তিনি থাকবেন বহাল তবিয়তে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্টে স্থায়ী কোচ নিয়োগ দেবে বলেও বিবৃতিতে জানায় পিসিবি। বোর্ডের পক্ষ থেকেই নাকি আকিবকে কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানান চেয়ারম্যান মহসিন নাকভি। গেল আগস্টে বাবর রিজওয়ানদের কোচের দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। সে সময় পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলস্পিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। অস্ট্রেলিয়া সফর দিয়ে যাত্রা শুরু করা গিলস্পির অধীনে বেশ ভালো ফলাফল করে পাকিস্তান। বেশ কিছুদিন ধরে বেহাল দশার মধ্য দিয়ে যাওয়া পাক ক্রিকেটের ব্যর্থতার চিত্র বদলে দিতে দারুণ ভূমিকা রাখেন গিলস্পি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে হারলেও পরের 2 ওয়ানডেতে জিতে 22 বছর পর অজিদের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও এক ম্যাচ বাকি থাকতেই টি-20 সিরিজ হেরেছে বাবর আজমরা। সম্প্রতি বোলিংয়েও ভালো করতে শুরু করে পাক পেসাররা, কিন্তু অস্থিতিশীল এই বোর্ডে আবারও নতুন নাটক। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকার জন্য আকিব জাভেদকে অনুরোধ করেছি। তড়িঘড়ি করে নতুন কাউকে দায়িত্বে আনতে চাই না, এটা ঠিক হবে না। তবে আমরা ভালো কোচের সন্ধানে আছি, সাদা বলে স্থায়ী কোচ খুঁজছি। পিসিবির বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, কোচদের যথাযথ সম্মান দেয় না বোর্ড। জেসন গিলস্পির বেলায়ও সেই একই জটিলতা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল বলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবেও তাকে দায়িত্ব সামলাতে বলে পিসিবি। তবে বাড়তি দায়িত্বের জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা কিংবা বেতন ভাতা দেবে না তারা। পিসিবির এই শর্তে রাজি হননি গিলস্পি, তাতেই বাধে বিপত্তি। বোর্ডের এমন আনাড়ি প্রস্তাবে রাজি না হয় মাত্র 3 মাসের ব্যবধানে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কর্তাদের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মাঝে নতুন এক পরিকল্পনা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে দেশটির সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে। এর আগেও নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ওয়াহাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। রাজধানীর একটি হাসপাতালে 81 বছর বয়সে মারা যান তিনি। জাকারিয়া পিন্টু দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও লিভার জটিলতায় ভুগছিলেন।
কাল বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডও। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরচেনা এক নাম। মাঠে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেই সিদ্ধহস্ত ছিলেন তা নয়, দেশের প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অনবদ্য ভূমিকা। ফুটবল মাঠের অসাধারণ ডিফেন্ডার সেই পিন্টু এবার পাড়ি জমালেন অনন্ত লোকে। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা দ্রুত অবনতি হয় তার। কিডনি জটিলতা বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভিন্ন হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল পরিবারের, কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল দিয়ে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। সেই দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচে অংশ নিয়েছিল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ মুক্তিযুদ্ধের তহবিলে তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় 1973 সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়কও ছিলেন জাকারিয়া পিন্টু। ক্লাব ফুটবলে জাকারিয়া পিন্টুর প্রিয় দল মোহামেডান। 60-70 দশকে খেলেছেন সাদা কালো জার্সিতে। মোহামেডানের সোনালী যুগে নেতৃত্বে ছিলেন পিন্টু। নানা প্রতিকূলতার মাঝেও পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন। ফুটবল ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও। বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ তিনি চলে গেলেও বাঙালির হৃদয়ে জাকারিয়া পিন্টু অমলিন থাকবেন আজীবন। পারভিন আক্তার, সময় সংবাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবরে ছুটে আসেন তার দীর্ঘদিনের সতীর্থরা। প্রিয় অধিনায়কের মৃত্যুতে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। জীবদ্দশায় এই কিংবদন্তির প্রাপ্য সম্মান পাননি বলেও মন্তব্য করেন তার সতীর্থরা। জাতীয় দলের সাবেক অধিনায়কের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। ঝরে গেল দেশের ফুটবলের আরও একটি নক্ষত্র। পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই কিংবদন্তির মৃত্যুর খবর শুনে ছুটে আসেন তার দীর্ঘদিনের সতীর্থরা। স্বাধীন বাংলা ফুটবল দলের সহ অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরার সঙ্গে জাকারিয়া পিন্টুর ছিল দীর্ঘদিনের সখ্যতা। জাতীয় দল থেকে মোহামেডান দীর্ঘদিন খেলেছেন একসঙ্গে। বন্ধুপ্রতিম এই সতীর্থের প্রাণ বিয়োগে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সাবেক এই ফুটবলার। স্মৃতিচারণ করেন পুরনো দিনের। উনি কিন্তু আমাকে ভাইয়ের চেয়েও ছোট ভাইয়ের মতো আদর করতেন, যা তার চেয়েও বেশি কিন্তু উনি আমার বন্ধু ছিলেন। যেটা আজকে সকাল পর্যন্ত ছিল। ধরেন কারোর সাথে মুখে কথা কাটাকাটি হইতেছে আমার অপোনেন্ট প্লেয়ারের সামনে, সেখানে দেখা গেছে পিন্টু ভাই আমার সাথে আছে। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট কইরা করতেছে। তার সাথে খেলার পরে রিক্রিয়েশন হিসেবে সিনেমা কলকাতা এবং কলকাতার উপশহরগুলিতে সব কটাতে জায়গাতে গিয়ে আমরা সিনেমা দেখছি। উনি সিনেমা দেখার পাগল ছিল। নিজের ক্যারিয়ারের দীর্ঘ সময় মোহামেডানে কাটিয়েছেন জাকারিয়া পিন্টু। প্রতিপক্ষের ফুটবলারদের কাছেও অনুপ্রেরণা ছিলেন এই ডিফেন্ডার। তাই তার বিদায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সতীর্থরা। স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি এই অধিনায়ক প্রাপ্য সম্মান পাননি বলেও মন্তব্য করেন অনেকে। পিন্টু ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল ফুটবল ফেডারেশনে গিয়ে কিছু কাজ করার, কিন্তু নবীন প্রজন্ম তাকে সেই সুযোগ দেয়নি। এবং তার জন্য কিন্তু পিন্টু ভাই লস করেছে দেশের ফুটবল। পরপর 8বার ক্যাপ্টেন ছিল এবং ওনার নামই ছিল ক্যাপ্টেন। তো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা অধ্যায়ের
শেষ হয়ে গেল। পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। ওনাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা দাঁড়া করাতে পারলাম না। পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাকারিয়া পিন্টুর ছেলে। একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে প্রাপ্য সম্মান যেন পান এই ফুটবলার, সেই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে যে আব্বা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিতে, এবং যে উনি বেস্ট আল্লাহ তাআলা যেন বেস্ট। উনি মুক্তিযুদ্ধের সময় খেলাধুলা হয়তো আর্মস করে না, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা ছিল। তারপর যেসব টাকা খেলাধুলা করেছে উনি কিন্তু মুক্তিযোদ্ধা ফান্ডে দিছে। তা আমি চাই আব্বারে ওইভাবে বাংলাদেশ আমরা আমাদের ইচ্ছা চাইতে আমরা দেশের মানুষের কাছে আব্বার ইচ্ছা দিয়ে দিলাম, যাতে ওইভাবে আব্বার সম্মান দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে নিজ এলাকায় নেওয়া হয় জাকারিয়া পিন্টুর মরদেহ। মঙ্গলবার তার ক্লাব, মোহামেডান ও বাফুফে ভবন সহ অন্যান্য জায়গায় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নেশনস লিগের রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় CR7কে বিশ্রামে রেখেছেন কোচ রবার্তো মার্তিনেজ। এদিকে পর্তুগালের বিপক্ষে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখতে চায় ক্রোয়েশিয়া। এছাড়া আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। দুটি ম্যাচই শুরু হবে রাত 1:45-টায়। নেশনস লিগে রীতিমতো উড়ছে পর্তুগাল। 5 ম্যাচের 4টিতে জয় নিয়ে গ্রুপ 1-এর শীর্ষে ওরা। 13 পয়েন্ট নিয়ে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। পরবর্তী রাউন্ড নিশ্চিত হয় এই ম্যাচে বেশ কিছু তারকা ফুটবলারকে বিশ্রামে রাখার পরিকল্পনা পর্তুগাল কোচের। টানা ম্যাচের ধকল কাটিয়ে উঠতে বিশ্রামে রাখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। CR7 ছাড়াও ডাগ আউটে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। তাদের পরিবর্তে হোয়া ফেলিক্সের সঙ্গে আক্রমণ ভাগে সুযোগ পেতে পারেন ফাবিও সিলভা, ট্রিনকাও ও কনসিয়াকাও। আক্রমণ ভাগে রোনালদোর শূন্যতা থাকলেও নিজেদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্য পর্তুগিজদের। কোচ এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার হয়ে প্রতিনিধিত্ব করব। এছাড়া ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো পরিকল্পনায় থাকছেন না। তবে আমরা আমাদের সেরাটা দিতেই মাঠে নামব। জয়ের লক্ষ্য থাকবে। তারকাবিহীন পর্তুগালকে জয় পেতে চ্যালেঞ্জ নিতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে অন্যদের নিয়ে কাজ করার অনেক সুযোগ দেখছেন কোচ মার্টিনেজ। গ্রুপ পর্ব আমরা সর্বোচ্চ পর্যায় থেকে শেষ করতে চাই। এটা শুধু একটা ম্যাচই নয়, এখানে অনেক কিছু নিয়ে কাজ করার জায়গা আছে। আশা করছি এটা অনেক চ্যালেঞ্জিং হবে। ক্রোয়েশিয়ার কোয়ালিফাই করতে ইতিবাচক ফলাফল প্রয়োজন। এদিকে 5 ম্যাচে 2 জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে ক্রোয়েশিয়া। পরবর্তী রাউন্ডে পৌঁছাতে 1 পয়েন্টই যথেষ্ট ক্রোয়েশিয়ার। এতে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তারা। তবে 1 পয়েন্ট নয়, পূর্ণ 3 পয়েন্টের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে লুকা মদ্রিচের দল। পর্তুগাল এমন একটি দল যারা এখান থেকে 2টি দল তৈরি করতে পারে। তবে আমাদের সেরাটা দিয়ে ভালো ফলাফল নিয়ে আসতে হবে, কারণ আমরা পোল্যান্ডের ম্যাচে কি হয় তার জন্য নির্ভর করতে চাই না। এদিকে গ্রুপ 4-এর আরেক ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। তাই নিয়ম রক্ষার এ ম্যাচে বেশ কিছু ফুটবলারকে বিশ্রামে রাখছেন কোচ লুইস দে লা ফুন্তে। তবে সুইজারল্যান্ড গ্রুপ পর্বের তলানিতে থাকায় এই ম্যাচে সহজ জয়ের পরিকল্পনা স্পেনের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে ওয়ানডে সাফল্য টি20তে ধরে রাখতে পারল না পাকিস্তান। হোবার্টের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 7 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ রিজওয়ানের দল। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। পেরুর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা। গোলপোস্ট অক্ষত রাখতে বিশেষ মনোযোগী এমিলিয়ানো মার্তিনেজ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসিও। যদিও এই ম্যাচে নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরোকে না পাওয়াটা কিছুটা চিন্তার আর্জেন্টিনার জন্য।
গোলপোস্টের অতন্দ্র প্রহরী বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন বাজপাখি, তবে ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মাঠে। জালের দায়িত্ব সামলেছেন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে, তবে হারের ক্ষত তো আর এত সহজে ভুলে যাওয়া যায় না। প্যারাগুয়ের বিপক্ষে হারটা তাতিয়ে তুলেছে দলের প্রত্যেককে, তাই অনুশীলনে বাড়তি মনোযোগ বিশ্বসেরা গোলকিপার দিবু মার্তিনেজের। জাল অক্ষত রাখতে দৃঢ় প্রত্যয়ী দিবু পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করেছেন রাফ অ্যান্ড টাফ প্র্যাকটিস। একদিকে জাল অক্ষত রাখার কৌশলে ব্যস্ত সময় পার করছে এমি, অন্যদিকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মত্ত লিওনেল মেসি। কখনো নিজে করছেন প্র্যাকটিস, কখনো আবার সতীর্থদের শেখাচ্ছেন নানা কৌশল। ক্যামেরার লেন্স খুঁজে নেয় সে ছবি। তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনিও শিষ্যদের দিচ্ছেন নানা পরামর্শ। তবে পেরুর বিপক্ষে ম্যাচ সামনে রেখে কিছুটা চিন্তায় আছেন কোচ। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ের এবারের 2 ম্যাচে পাচ্ছেন না স্ক্যালোনি। আর চোটের তালিকায় যুক্ত হয়েছে আরও 2 জনের নাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। বছরের শেষ ম্যাচে নড়বড়ে রক্ষণ নিয়েই মাঠে নামতে হবে কোচকে। তবে পেরুর বিপক্ষে ম্যাচের জন্য কোনো ডিফেন্ডারকে দলে ডাকেননি স্ক্যালোনি। এই ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে সাবেক ফুটবলার দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে। যদিও এমন পরিস্থিতিতে চলতি বছরের শেষ ম্যাচে স্ক্যালোনি ডিফেন্স সামলানোর জন্য পাচ্ছেন মেদিনা, মন্টিয়েল, বালের্দি, ওতামেন্দি ও পেরেজকে। পেরুর বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি চিন্তা মাথায় থাকলেও স্বস্তি আছে পয়েন্ট টেবিলে। 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান বিশ্ব চ্যাম্পিয়নদের, আর প্রতিপক্ষ পেরুর অবস্থান টেবিলের 9, তাই খুব একটা চিন্তার কারণ নেই দলটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও। প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। এর আগেও 2012 সালে সিবিএফ এর সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, তবে পথটা সহজ হবে না তার জন্য। নির্বাচনের মাঠে বর্তমান প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রোনালদোকে। ব্রাজিল ইতিহাসের সেরা ফুটবল দলগুলোর একটি, জিতেছে সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপা। তবে এখন কিছুটা ছন্নহারা যোগবর্ণিত বা বিউটিফুল গেম প্লেইং স্টাইলের উদ্ভাবকরা। কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বাজে সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রদবদল এসেছে ব্রাজিল ফুটবল দলে। ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়েন তিতে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। এরপর দায়িত্বে আসেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও এলোমেলো সেলেসাওরা। সবশেষ ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে হারিয়েছে পয়েন্ট। সবকিছু মিলিয়ে ব্যাপক চাপে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এমন খারাপ সময়ে কিছুটা আশার সঞ্চয় করেছে নতুন এক খবর। সেলেসাওদের নীতি নির্ধারণী মহলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি রোনালদো ফেনোমেনন। আর এতে 2026 সালে বড় রদবদল আসতে পারে সিবিএফে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তের খবর, সিবিএফ এর সভাপতি হতে চান রোনালদো নাজারিও। আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দ্য ফেনোমেনন। বর্তমান প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হবে। এরপর আবারও নির্বাচন করতে পারেন রদ্রিগেজ। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। এর আগে 2012 সালেও সিবিএফ এর সভাপতি পদে লড়াইয়ের আগ্রহের কথা জানিয়েছিলেন রোনালদো, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে কি কাজ করবেন সেটাও একটা ধারণা দিয়েছেন রোনালদো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি এ মৌসুমের শেষ পর্যন্ত। বর্তমানে সিটির পারফরমেন্স সহ নানা কারণে ইংলিশ ক্লাবটিতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই ব্যাটে বলে মিললে কে জানে 2-1 বছরের মধ্যেই দেখা যাবে তাকে। আর সেটা হলে ব্রাজিল ফুটবলের সোনালী দিন ফেরাতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে দুই মাস্টারমাইন্ড রোনালদো গার্দিওলাকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে নাস্তানাবুদ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট মানছে অজিরা। যদিও ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার অশ্বিনকে নিয়ে আছে চিন্তা, তবে ভারতের স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজানো আছে বলে জানান স্পিনার নাথান লায়ন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া, আর টেবিলের 2-এ থাকলেও ফাইনালের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় টিম ইন্ডিয়া। সেরা 2-এ থাকতে দিতে হবে অজিদের বিপক্ষে কঠিন পরীক্ষা, তবে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে মাইটি অস্ট্রেলিয়া। 12 ম্যাচে 62.50 কন্টেস্টেড পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বেশি খেলে 58.33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া। এবারে 2 দল লড়বে বর্ডার গাভাস্কার ট্রফিতে। ফাইনাল খেলতে হলে 5 ম্যাচের সিরিজের 4 ম্যাচই জিততে হবে ভারতকে, ঘরের মাঠে, যেটা কখনই হতে দেবে না অস্ট্রেলিয়া। আমরা জানি বিশ্বমানের একটা দলের বিপক্ষে আমাদের খেলা, তবে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দলের বর্তমান অবস্থান দেখে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভারত শক্তিশালী দল, কিন্তু আমরা কম নই, আমাদের স্পেশাল কিছু করার সুযোগ আছে। ব্যাট হাতে একেবারে ছন্দে নেই বিরাট কোহলি, তবুও অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার বড় কারণ এই তারকা। পরিসংখ্যান বলছে বর্ডার গাভাস্কার ট্রফিতে স্বাগতিক বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন বিরাট। অজিদের মাটিতে এখন পর্যন্ত 13 টেস্টে 6 সেঞ্চুরিতে কোহলি করেছেন 1352 রান, গড় 54.86। আর বোলিংয়ে লায়নের ভয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। শুধু বিরাট নয়, ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলাদা আলাদা পরিকল্পনা সাজিয়েছি। এছাড়া অশ্বিন দুর্দান্ত করছে, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে যে কোনো দলের জন্যই চিন্তার কারণ, তবে আমাদের ব্যাটাররাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। 5 ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামী শুক্রবার পার্থে মুখোমুখি হবে 2 জায়ান্ট। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। এবার চাপের মধ্যে থাকা অতিথিদের কাছ থেকে মসনদ ছিনিয়ে নিতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অ্যান্টিগায় বাংলাদেশের প্রস্তুতিতে বৃষ্টির বাধা, 4.5 ঘন্টা দেরিতে শুরু ওয়ার্ম আপ গেমের দ্বিতীয় দিনের খেলা। ব্যাট করছে ক্রিকেট উইন্ডিজ নির্বাচিত একাদশ। ক্যারিয়ারের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচে সতীর্থদের গার্ড অফ অনার পেলেন ইমরুল কায়েস। বিদায় বেলায় সাকিব, তামিম ও হাতুরু সিংহের প্রশংসা। ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাতুরু সিং আমি আবারও বলছি যে টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। এবং চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি, হার্ট ও লিভার জটিলতায়। ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। আব্বা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিতে। পিন্টু ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল ফুটবল ফেডারেশনে গিয়ে কিছু কাজ করার, কিন্তু নবীন প্রজন্ম তাকে সেই সুযোগ দেয়নি, এবং তার জন্য কিন্তু পিন্টু ভাই লস করেনি, লস করেছে দেশের ফুটবল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।